নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মহাষষ্ঠীর এই পুণ্য প্রভাতে খোলা মনে। আজ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন তার পরিচয় নতুন করে কী বা দেব। তিনি আমাদের টলিগঞ্জের এই ইন্ডাস্ট্রির অমিতাভ বচ্চন, শ্রী প্রসেনজিৎ। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু দিস শো। থ্যাংক ইউ। কেমন আছেন? আপনাকে খুব ভালো এবং আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। এই জন্যে আজ মহাষষ্ঠীর দিন সবাই টেলিভিশন সেটটা খুলে বসে রয়েছে আপনাকে দেখার জন্য। এটা কেমন লাগে এই যে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি এখন আপনি, যেটা অমিতাভ বচ্চন সম্বন্ধে অনেক দিন আগে একটা না দেখুন, আমি একটা কথা বলি যে প্রথমত অমিতাভ বচ্চন হচ্ছে আমার আইডিয়াল, মানে একটা মানুষকে ভেবে একটা মানুষ এগোয়। তো অমিতাভ বচ্চনের সঙ্গে আমাকে কম্পেয়ার করাটা খুব বোকামি, কারণ আমার মনে হয় উনি মানে একটা আমাদের কাছে কি বলবো ইন্সপিরেশন, মানে একটা এই মানুষ একটা এরকম বয়সে গিয়ে তারপরে এরকম একটা খারাপ সময় পড়েছিলেন ভদ্রলোক, সেখান থেকে কিভাবে একটা টেলিভিশন শো করে আগেন সেই দিকে উনি একটা লেসন আমার মনে হয় মানে যে কোনো অ্যাক্টরের কাছে অমিতাভ বচ্চন শুড বি আ লেসন। এবং তার পারফেকশন, তার এভরিথিং, মানে একটা স্টার বলতে যাবো যেমন আমরা তাকে ফলো করে আসি। মানে আমার পার্সোনালি ওনাকে ভীষণ পছন্দ। আমাকে অনেকে বলে যে তুমি এত খাটো কী করে, তখন আমি একটা এক্সাম্পল দিই যে ওই ভদ্রলোক যদি ওই বয়সে এই বয়সে এসে এরকম খাটতে পারে তাহলে আমরা তো কিছুই নই ওর কাছে। আমার কাছে বিরাট ইন্সপিরেশন অমিতাভ বচ্চন। কিন্তু আজ থেকে অনেক বছর আগে, 20-22 বছর আগে, যখন ইন্ডিয়া টুডে কভার স্টোরি করেছিল ওনাকে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি হিসেবে বলে, তো বটেই। এখন তো আপনি এখানে তাই হয়ে গেছেন বেশ কয়েক বছর ধরে। আমি এই কম্প্যারিজনটা আমি টানতে চাইছিলাম। ওয়ান ম্যান শো বলতে মানে দেখুন, মানে একটা তো হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে শুধু কাজ করা, অভিনয় করে যাওয়া। আমার সঙ্গে অনেকেই ছিলেন বা আছেন, বিশেষ করে আমি আমার ক্যারিয়ারে তাপস ওয়াজ এ ভেরি হেলদি কম্পিটিটর ইন মাই ক্যারিয়ার। মানে একসময় এরকম ছিল যে আমি আর তাপস প্রচুর ছবি করেছি, একসাথে ছবি করেছি, পাশাপাশি তাপসও প্রচুর ছবি করেছে, আমিও ছবি করেছি, সাকসেসফুলি দুজনকে কাজ করেছি আমরা। তারপর একটা সময় একটু ব্রেক, 5-7 বছর আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপর থেকে হ্যাঁ মানে ইনফ্যাক্ট ছবির করার থেকে, অভিনয় করার থেকে আমি যে জায়গাগুলোকে দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে ছবির কোয়ালিটি কী করে চেঞ্জ করা যায়, ছবির মার্কেটিংটাকে কীভাবে পাল্টানো যায়। সেটা অবশ্যই আমার হয়েছে আমারও ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে কাজ করতে করতে। এবং আমার যেটা মনে হচ্ছে যে কেন অনেক সময় এরকম হয়েছে যে একটা খারাপ সময় এসছে, একটা স্লাম টাইম এসছে, একটা ছবি চলেনি, অনেকগুলো ছবি আমার একলা না কারোরই চলছে না। তো তখন আমি ওইটাকে নিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি বা করেছি যে এটা কেন চলছে না। অনেক চিন্তা ভাবনা। ধরুন একটা সময় ছিল যেখানে আমাদের এখানে ছবি হতো 16 লক্ষ টাকায়, আজকে বলতে অবাক লাগে যে আজকে ছবি হচ্ছে 1,60,00,000 টাকায়। সো এইটা, এবং সেটা একটা বিরাট সময়ের পার্থক্য নয় কিন্তু, খুব অল্প সময়ের মধ্যে। মানে আমি কাজ শুরু করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে, তারপর 16-এ, তারপর সেখান থেকে একটু 35, তারপর ওখান থেকে আজকে 100% সিনেমা স্কোপ হয়ে গেছে। এখন লোকে বিদেশে গিয়ে বাংলা ছবির কাজ করছে। কিন্তু এই যেটা ট্রেন্ডটা এসছে সেটাতে আমি একটা কি বলবো স্ট্রং একটা ইন্সপিরেশন বলতে পারেন, আমি সবাইকে ইন্সপায়ার করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যারা প্রযোজক পরিচালক যে কমার্শিয়ালি মেন স্ট্রিমে থাকতে গেলে কিন্তু ওই প্যাকেজিংগুলো দিতে হবে যেটা অডিয়েন্স চায়। কারণ আমরা সেটা তো সার্বিকভাবে আপনি ছবির কথা বলছেন, বাট এই খরাটা কেন? সত্যি একটা সময় গেছে যে মাঝখানে, এখন তো তবু ধরুন আমি বলছি যে মিঠুনদা বেশ কিছু বাংলা ছবিতে কাজ করছেন এবং মিঠুনদা সাকসেসফুলি কাজ করছেন, খুব কম করেন তাহলেও করেন। ধরুন এখন তবু জিৎ এসছে, যিশু আসার উচিত, মানে আরও কিছু ছেলে আসা উচিত, এটা আমি মনে করি। কারণ আমি আর খুব টেনে টেনে বছর 3 কাজ করব, তারপরে আমি তো এই কাজটা করব না যে কাজটা আমি এখন যেভাবে করে যাচ্ছি। একটা কথা বলি, হ্যাঁ, এইখানটায় একটা অভিযোগ একটির কিন্তু আপনার দিকে এগিয়ে আসে। সত্যি মিথ্যে আমি জানি না, আপনি বলবেন। কিন্তু এটা কি ঘটনা বা এটা কি সত্যি যে যাতে কেউ না আসতে পারে, হ্যাঁ, সেজন্য খুব সচেতনভাবে আপনি ক্যালকুলেট করেন? নয় কিন্তু, কারণ আমি বলছি আপনার প্রতিদ্বন্দ্বীকে না, সেটা কি করে হবে? কারণ আমি বলছি আপনাকে, আপনার নিশ্চয়ই মনে আছে আমি যখন আমার কেরিয়ার স্টার্ট করেছি তারপর থেকে এখনও অবধি অনেকগুলো ছেলেকে নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি ট্রাই করেছে, খুব ডেফিনেটলি ট্রাই করেছে। যেরকম আমি বলতে পারি অভিষেক যখন কাজ শুরু করেছে প্রায় আমরা একসাথেই কাজ শুরু করেছি, ওর প্রচুর ছবি করেছে এবং সবচেয়ে যেটা বড় কথা, ছবি হিট করেছে, মানে সুপার হিট করেছে ওর ছবি স্বপ্নপুর, কিন্তু সামহাও ওই জায়গাটা তৈরি করতে পারেনি। আচ্ছা, তারপর ধরুন আমাদের মাঝখানে ফিরদৌস এসেছিল, সে প্রায় এখানকার পারেননি না, আপনি জাননি। আমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমি মানে আমাদের বন্ধু মানে একদম ছোটোবেলার বন্ধু, ম্যাক্সিমাম আমার বাড়িতে থাকে, মানে আমাদের সঙ্গে একদম মানে কি বলবো, সত্যি করে বন্ধু বলতে আমার ইন্ডাস্ট্রিতে 2-3 জন আছে, তার মধ্যেও একজন।
এটা কিন্তু তা ব্যাপক নয়। প্রচার আছে। হ্যাঁ, কিন্তু এইটা হয়তো লোকে ভাবে যে প্রসেনজিৎ না করতে দেওয়ার কারণটা কি? আজকে ধরুন, আজকে আপনি একটা ছবি যদি ডিরেক্ট বা প্রডিউস করেন, আপনার টাকা আপনি লাগাচ্ছেন, আপনি একজন ছবি পরিচালনা করছেন, সেখানে আমি যতই আমার স্ট্রং লবি থাকুক, আমি কি পারবো সেই মানুষটাকে চেঞ্জ করাতে, যে না একে না নিয়ে একে নাও? এটা অ্যাবসলিউটলি তাদের চয়েস, এবং আরেকটা জিনিসও হয় যে আমার নিজের ধারণা, যেটা আপনি প্রডিউসার্সদের কাছ থেকে বা যে ওই প্রসেনজিৎকে নেওয়া মানে একটা এমজি গোছের ব্যাপার হয়ে গেছে, মানে যে টাকাটা ওরা লাগায়, মানে প্রসেনজিৎ থাকুক বা প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক থাকলে একটা ওদের ব্যবসা একটা মিনিমাম গ্যারান্টি থাকে যে টাচুট ভগবানের আশীর্বাদে আমার ওটাই হয়, মানে আমার ছবি যদি কোনো কারণে নাও চলে, দেখা যায় এন্ড অফ দ্য ডে কিন্তু সেই প্রডিউসার পরের ছবি করতে রেডি, কারণ সে যেটা লাগিয়ে হয়তো ছবিটা বিরাট লাভ করেনি কিন্তু লোকসানও করেনি, মানে তার ইনভেস্টমেন্ট আস্তে আস্তে আমার ছবি শহরে যাই ব্যবসা করুক, আমার ছবি কিন্তু মিদনাপুর বা বহরমপুর, বারাসাত, রানাঘাট, এই জায়গাটা একটা মিনিমাম গ্যারান্টি আছে সামহাও। এটা ভগবানের আশীর্বাদ বলুন বা আমার দর্শকদের আমাকে ভালো লাগার জায়গা থেকে বলুন, সেটা এখনো আছে। তো ওইখানে ওরা একটা সেফ জায়গা হয়ে যায় যে এটা এই লোকটাকে দিয়ে ছবি করা অফিসের জন্যই এসছে, আপনার অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেই জন্যই এটা এসছে, হয়তো কিছুটা হয়তো তাই। এটা তো আপনার একটি দিক, আপনি সেটা রাখতে পেরেছেন, কিন্তু আপনি বলছেন আসলে সমস্যাটা কোথায় হয় জানেন তো, যখন আমরা এই প্রশ্নগুলো, আমি তো আজকে প্রথম নয়, এরকম প্রচুর এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কাগজ থেকে আরম্ভ করে সব জায়গায়। আমার কখনো একটাই বক্তব্য থাকে যে সেটা আমার ঠিক আছে, ধরে নিলাম যে আমি লবি করছি, আজকে আমি লবি করে কোনো হিরোকে বা একে ঢুকতে দিচ্ছি না ইন্ডাস্ট্রিতে, তাহলে কি তার মানে প্রসেনজিৎ ছাড়া আর কারোর মধ্যে কোনো এফিসিয়েন্সি নেই যে সেটাকে ব্রেক করে কেউ একটা প্রসেনজিৎ হতে পারে? যার মধ্যে যেটা আছে সেটা কিন্তু আটকানো যাবে না। মানে আপনি জোর করে একজনকে কিছু দূর পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারেন, কিন্তু তারপরে যদি ক্ষমতা থাকে সেটা কখনো সম্ভব না। এটা প্রথম কথা, এটা বিশ্বাসযোগ্য নয়। প্লাস আমার নিজের ছবিতে আমি যিশু টিশুকে প্রায় ঠেলে কাজ করাচ্ছি যে না, এই ছেলেগুলোকে, কারণ আমরাও যখন কেরিয়ার শুরু করেছি, কেউ এক একটা রকমভাবে হিরোর মতন হয়। এক একটা যেমন উত্তম জেঠু বা অনেকেই আছেন, অমিতাভ বচ্চন যার কথা আপনি বলেন, তারা জীবনে প্রচুর ফ্লপস দিয়েছে, ছোট রোল করেছে, সাইড রোল করেছে, সাপোর্টিং রোল করেছে, করে তারা হিরো হয়েছে। আবার আমার বাবা যারা প্রথমেই একদম শোনাচ্ছে, হ্যাঁ একদম প্রথম শোনা তাপস যেরকম, তো দু রকম সাকসেস আছে। তা আমি যিশু থেকে বলি যে তোরা মন খারাপ করিস না, কারণ আমি জীবনে এরকম অনেক ফেস করেছি। মানে প্রথম দিকে সেকেন্ড লিড করেছি, ছবি চলেনি, লোকে ভেবেছে এতটুকু ছেলে কি করে হিরো হবে। তা এইগুলো করতে করতে লোকের একটা জায়গায় মানে ভিশন সেট হয়ে গেছে। তারপরে আমি স্টার্টেড এক্সপেরিমেন্টিং যে আমি কিভাবে এক্সপেরিমেন্ট করব। সেটা আপনার নিজের ক্ষমতাতে আপনি আসলে অনেকে ভাবে কিন্তু যে না, আমার এই 4 ছবি চলছে না, বা আমি এই সেকেন্ড লিড করছি, বা আমি এরকম ভাইয়ের পাঠ করছি, আমার কি হবে। প্রথম আমি এক্সাম্পল দিই, আমি রঞ্জিত বাবুর সঙ্গে বোধহয় গোটা 10 ছবি আছে যেখানে আমি সেকেন্ড লিড করি। কিন্তু একটা কথা বলি, মানুষ কিন্তু তাকেই হিংসে করে যে সফল হয়। আপনার প্রতি ভগবানের কিন্তু একটা অসীম কৃপা আছে, কি বলুন তো? আপনার লুক, আপনাকে যেমন দেখতে, সেটা কিন্তু ওভার দ্য ইয়ার্স প্রায় একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। আপনার চুল পড়েনি, টাক হয়নি। না সেটা তো হ্যাঁ নিশ্চয়ই, 20 বছর হয়ে গেছে আপনার ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ নিশ্চয়ই। তবে আমাকে এখন দেখলে লোকে বলে যে অমর সঙ্গীত প্রসেনজিৎ। এটা সমস্যা না, মানে এটা একটা দিকে নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ তো বলবোই, আর একটা দিকে আমি এটার ব্যাপারে ভীষণ কেয়ারফুল। মানে আমি চেষ্টা করি, কারণ এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, এবং আমার নিজের ধারণা যে কিছু জিনিস একটা শিল্পীর করা দরকার, কিছু জিনিস, কারণ সেইগুলো হচ্ছে পার্ট অফ ইয়ার প্রফেশন। মানে ধরুন তাকে মেনটেন করা, তার যত্ন নেওয়া, শরীর চর্চা করা, স্কিনের চর্চা করা, এবং তার সঙ্গে খাওয়া দাওয়া ঠিক করা, আননেসেসারি লেট নাইট না করা, এইগুলো অনেক ফ্যাক্টর। মানে এইগুলো ঠিক থাকলে কিন্তু, কারণ আমার তো প্রফেশনটাই হচ্ছে আমার চেহারাটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। তো সেটা যতদিন আমি হিরো করব বা নায়ক করব, বা আমি যখন নায়ক হতে চাই, মানে হতে চেয়েছি, তখন এটা আমাকে মানতে হবে। তার জন্য আপনি নায়ক হতে চেয়েছিলেন শুরুতেই, কিন্তু আপনার বাবা মা আপনাকে একদমই চাইতেন না যে আপনি অভিনয় জগতে আসেন। না, বাবা আসলে ছোটবেলাতে যখন ছোট্ট জিজ্ঞাসা করি, তারপর থেকেই বাবা বলতেন যে হিরো হবে। মার খুব একটা ইচ্ছে ছিল না প্রথম দিকে, কিন্তু একটা সময় যখন আমি সত্যি করে যখন স্টারে অভিনয় করা শুরু করি, তারপরে অজিতের জেঠু গ্রুপে নাটক করা শুরু করি, তারপরে আই টুক ইট ভেরি সিরিয়াসলি, তখন মা বললেন যে না। তারপরে মা প্রচুর, তারপর মা ইনফ্যাক্ট অনেক আমাকে হেল্পও করেছেন, অনেক আমাকে কি বলবো মেন্টাল স্ট্রেংথ দিয়েছেন। মা আমার জন্য অনেক স্ট্রাগল করেছেন। সো মার একটা বড় ভূমিকা তো ছিলই আমার, সবাই জানে এটা। না, এই যে আপনি যে আপনার যে শরীর চর্চা বলুন, আপনার ডিসিপ্লিন লাইফের ব্যাপারটা যেটা আপনি বলছেন, তার সঙ্গে তো একটা মার্কেটও আছে।
মার্কেটের ব্যাপারে যখন আপনাদের মার্কেট একটা বিরাট স্লাম চলছিল একটা সময়, সেই সময়টাকে আপনি কিভাবে ওভারকাম করলেন? দেখুন, আমি যেরকম মনে করি যে যখন আমি পার্সোনালি একটা জিনিস বিশ্বাস করি, সেটা এখনও করি, আগেও করতাম, যে মুহূর্তে আমি আমার মেন্টাল কন্ডিশন বা আমার ফিজিক্যাল কন্ডিশন আমি ক্যামেরা ফেস করার মতন জায়গায় নেই, বাট আমার ভালো লাগছে না বা আমার মেন্টালি আমার পছন্দ হচ্ছে না বা আমি ফিজিক্যালি পাচ্ছি না, সেই দিনটা কিন্তু আমি কখনো ক্যামেরা ফেস করি না। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি এখনও, যখন আমি আজকেও গিয়ে একটু পরে শুটিং স্টার্ট করব বা কাজ শুরু করব, তখন কিন্তু আমার মনে হয় যে এটা আমার জীবনের প্রথম ক্যামেরা ফেস করা। যে কারণে আমি যখন সম্পূর্ণ না পারি, সেটা আমার শারীরিক দিক থেকে হতে পারে, আমার মানসিক দিক থেকে হতে পারে, তখন আমি কাজটাকে বন্ধ রাখি। কারণ আমি এই একটা জিনিসের প্রতি 2 বছর কাজ বন্ধ রেখেছিলেন, আমার মনে আছে নতুন কোনো কাজ নেননি। হ্যাঁ, আমি প্রায় 2 বছর না, হ্যাঁ, আর্লি 89-90-তে, তখন আমি একটু মেন্টালি আপসেট ছিলাম। প্লাস আমার তখন মনে হচ্ছিল যে ইন্ডাস্ট্রিগতভাবে একটা ভীষণ নড়নড়ের জায়গা চলছে, তো আমি সব কিছু মিলিয়ে প্রায় 2 বছর কাজ করিনি, এবং সেটা কিন্তু আমাকে একটা লম্বা ইনিংস খেলার জন্য একটা স্ট্রেংথ দিয়েছে। সেটা একটাই কারণ ছিল যে ওই 2 বছর কিন্তু আমি ফিল্ম নিয়ে ভেবেছি। এই যে একটু আগে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে টেকনিক্যালি আপনি কীভাবে ইন্ডাস্ট্রি, আমি তখন ম্যাড্রাসে গিয়ে বসে থাকতাম। ম্যাড্রাসে তখন নতুন নতুন ধরুন এই কীভাবে ডিজিটাইজ হচ্ছে, কীভাবে এইগুলো সব জানার চেষ্টা করেছি। সেই যে জিনিসগুলো ওই সময় আমি তো বসে থাকিনি, বম্বে চলে গেছি, বম্বেতে কী কী কাজ হচ্ছে সেগুলো জানার চেষ্টা করেছি করে আমি কেম ব্যাক। ওই 2 বছর আমার মেন্টালি একটা রেস্ট এবং আমার একটা লার্নিং পিরিয়ড, এবং আমার মনে হয়েছিল যে এইবারে আমার একটা সময় ছিল যেখানে আমাকে ইন্ডাস্ট্রি দিয়ে গেছে, এবার আমার তখন একটা সময় মনে হচ্ছে যে এবার আমার ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার কথা উচিত। সেখান থেকে আমার এই সেকেন্ড ফেজটা শুরু, এবং সেখান থেকে কিন্তু আমার মানে লাস্ট 7-8 বছরটা হচ্ছে আমার প্রাইম টাইম অফ মাই ক্যারিয়ার। মানে ধরুন আমি কমার্শিয়ালি আমার টাচউড সব ছবিগুলো সুপারহিট হয়েছে, তার সঙ্গে আই স্টার্টেড ডুইং গুড ফিল্মস অলসো, ডিফারেন্ট ফিল্মস, সেগুলো আমার মনে হয়েছে যে করা দরকার। ঋতুর ছবি করছি, বুদ্ধবাবুর ছবি। একটা হচ্ছে আপনার ওই ব্রেড অ্যান্ড বাটার, যেখানে আপনার রোজগার, অ্যাবসলিউটলি আপনার পেটের খিদে, আর একটা আপনার মনের খিদে। হ্যাঁ, এই মনের খিদেটাকে মেটাতে কিন্তু আপনি ইদানিং খুব ভালোভাবে মেটাচ্ছেন। মেটাবার চেষ্টা করছি, এবং এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। এবার আমার আর সত্যি কথা বলতে মেন স্ট্রিম ছবিতে আমার নতুন করে আর কিছু দেবার নেই। ঠিক, এখন যেটুকু আমার কাজ করে যাওয়া, যে কত বছর কাজ করব, মানে বিফোর সেইং যে না আমি আর প্রফেশনালি হিরো করছি না, দেখুন আমি অ্যাক্টিং ছাড়তে পারবো না, এটা পরিষ্কার কথা। মানে অ্যাক্টিং ছাড়লে আমি মারা যাবো। কিন্তু একটা জিনিস হয় যেটা আমি এখনও করছি, যে আপনি আমাকে পয়সা দিচ্ছেন, আমি কাজ করছি, এই যে এটা হচ্ছে প্রফেশনাল একটা কমিটমেন্ট। এইটা আমি হয়তো আরও বছর 2-1-3 করবো হয়তো, মানে আইদার আমি 300 ছবি অবধি করবো, যেটা আমি বলেছি। এখন কত হয়েছে আমার? 262টা। তো ওই 300টা করবো, অথবা 3 বছর ম্যাক্সিমাম, মানে দিস ইজ মাই টার্গেট। তারপরে যে অ্যাক্টিংটা করবো সেটা আমার ইচ্ছে মতন করতে চাই, মানে আমার ভালো লাগার ছবি বা আমার নিজের পছন্দের ছবি বা আমার সেটা, তখন আমি প্রফেশনাল অ্যাক্টর প্রসেনজিৎ থাকবো না। কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা আপনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আপনার প্ল্যানিংটা খুব সুন্দর, যে আপনি জানেন যে ইউ নো ইয়োর লিমিটেশন। আপনি এখন জানেন যে প্রসেনজিৎকে অ্যাট দিস এজ এখন আপনাকে একটা কলেজ ছাত্র হিসেবে মানাবে না, আর কতদিন। আমার যেটা ক্যালকুলেশন ভালো হয় যে দেখুন, এখন আমার কমার্শিয়াল ছবিতে আমার যা দেওয়া, যেটুকু পাওয়ার, দুটোই পাওয়া হয়ে গেছে। এখন আমার ইচ্ছে যেটা, মানে হয়তো সেটা পূর্ণ হবে না, সেটা সম্পূর্ণ হতে নাও পারে, কিন্তু আমি আপ্রাণ যে যুদ্ধ, কারণ আমি যুদ্ধ সবসময় লড়াই করি, কারণ আমি যদি একটা কিছু জিনিস টার্গেট না করি, মানে আমি আমার টার্গেটটা এখন হচ্ছে যে আর 5 বছরের মধ্যে আই ওয়ান্ট টু বি এ স্টার ইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যে আমার প্রত্যেক বছর 2টো করে 3টে করে ভালো ছবি ফিল্ম ফেস্টিভ্যালে যাবে। তাতে কি আমার 5 বছর পর আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি হবে, যেটা একমাত্র আমাদের অবভিয়াসলি সৌমিত্র কাপুর হয়েছে, মানে সেটা তো যাওয়া শুরুই হয়েছে। এইটাতে আমার ফোকাস, যে কি হয় আমি যদি একটা জায়গায় ফোকাস না করি অ্যাজ অ্যান অ্যাক্টর বা অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন, হয়তো হারিয়ে যাবো। মানে এই নাচা কোদা ফাইট অমুক তমুক এইগুলো তো করে করে আর আমার ভীষণভাবে নতুন কিছু করার নেই। এটাকে এখন ঠিক আছে, এটাকে টিকিয়ে রাখা, এটাকে ঠিকঠাক করে করা, আমি বলছি না সেটা ডিসরেসপেক্ট করি। খুব কঠিন জানেন তো, মানে যতক্ষণ পর্যন্ত মানুষ নেয়, অর্থাৎ আপনার ছবি বক্স অফিসে যাচ্ছে, আপনাকে মানুষ নিচ্ছে, আপনি যেটা বললেন যে এখনও গ্রামগঞ্জে বা ডিস্ট্রিক্ট টাউনগুলোতে আপনার বিশাল একটা মার্কেট আছে, যে মার্কেটের জন্য লোকেরা ওই এমজিটা এক্সপেক্ট করে, ওই ছাড়াটা খুব কঠিন। সেই মনের জন্য আছে তো ছাড়া কঠিন নয়, কিন্তু কারণ আমি আমার ছাড়াটা কঠিন নয় এই জন্যই মনে করি, কারণ আমি একটা জিনিস খুব পরিষ্কার জানি, আমি পুরো একটা ক্যালকুলেশনে চলি, মানে আমার কাছে একদম সেটা একদম ক্যালকুলেট করে চলি। আমি কিন্তু কখন কোন পাটা ফেলবো, অনেকে ভাবে হয়তো আমি না ভেবে ফেলছি,
আমি কিন্তু পুরোটাই ভেবে ফেলি। আপনি এত ক্যালকুলেট? আমি ভীষণভাবে ক্যালকুলেটিভ। আমার প্রফেশনের জায়গায় আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত ভীষণ ক্যালকুলেটিভ, এবং আমি সারাক্ষণ ধরে এটাই ভাবি যে আমার কোনটা করলে আমার শুধু কেরিয়ারের না, আমার এখন তো কেরিয়ারের থেকে ইম্পর্টেন্ট আমার সম্মানটা। যে কারণে আমি বলছি যে আজকে আমি কেন ভাবছি যে শুধু অন্য রকমের ছবি করে আমাদের দর্শককে তো দেখানো বটেই, আমার নিজের একটা ইচ্ছে তো থাকে প্রত্যেক অভিনেতার, আমার নিজস্ব একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান হওয়া দরকার, যেটা আমি অবভিয়াসলি মনে করি সৌমিত্র কাপুর হয়েছিল, কারণ তিনি সত্যজিৎবাবুর মতন একজন ডিরেক্টর পেয়েছেন। তো এখন ধরুন আমি আস্তে আস্তে যদি বছরে 2-3টে করে বিভিন্ন ভালো ডিরেক্টরের ছবি কাজ করতে থাকি, সেই ছবিগুলো যাবে এবং একটা পয়েন্টে গিয়ে তো আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি হবে, কারণ তখন আমি বলে করবো এটা আরেকটা অ্যাচিভ করলাম। নাহলে তো অ্যাচিভমেন্টের জায়গাটা যদি কী অ্যাচিভ করতে হবে আমি না ভাবি, এই সুইচ অফ সুইচ অন করাটা কিন্তু খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি। সেটা আপনাকে আমি একটা কথা বলি, একটা ছবি আমি করেছিলাম উৎসব বলে, যে ছবিটায় যে ছবিটা যথেষ্ট আমাকে সবাই বলেছিল অন্যরকম প্রসেনজিৎ। আমি একটু ইন্টারেস্টিং কথা বলি, এই উৎসব ছবিটা আমি যখন কাজটা করেছিলাম শুটিংটা, সকালের শিফটে আমি স্বপনবাবুর শুটিং করতাম, বিকেলের শিফটে গিয়ে আমি ঋতুর কাজ করতাম। আবার এমনও দিন গেছে আমি ঋতুর কাজ সকালবেলা গিয়ে করে এসে সারাদিন স্বপনদার কাজ করেছি, কারণ ওই ছবিটা খুব একটা প্ল্যান করে শুরু হয়নি। সো তারপরে লোকে কিন্তু বলেছে মানে প্রসেনজিৎ এটা পারে। এইটা আমার কাছে মনে হয় যে দেখুন, একটা অ্যাক্টর যদি আমি প্রফেশনাল অ্যাক্টর হই, আমাকে ঢুকে থাকতে হবে একটা রোলের মধ্যে, তা না, কারণ আমি তো জানি আমার যেটুকু ক্ষমতা আমি ওইটুকুই করবো, এবং আমি জানি আমি কী করতে চলেছি এবং কোন ডিরেক্টরের জন্য কোন লেভেল অফ আমাকে ডেলিভার করতে হবে, সেটা যদি আমি না জানি তাহলে আপনি আমাকে না নিয়ে আপনি তো একটা নতুন ছেলেকে নিয়েও কাজ করতে পারেন। সুতরাং আগামী 3-4-5 বছর, কত বছর, 5 বছর তারপরে প্রসেনজিৎ ব্র্যান্ড আমি জানি না, চেষ্টা করবো। নায়ক প্রসেনজিৎ কত বছর? 3 বছর। 3 বছর। তারপরে উইল বি আ ডিফারেন্ট প্রসেনজিৎ অলটুগেদার। অ্যাবসলিউটলি, আই ওয়ান্ট টু মেক মাইসেলফ আ এবং ডিফারেন্ট। একজন ব্যবসায়ী প্রসেনজিৎকেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। 2 বছর আপনি বলছিলেন আপনার জীবনে একটা খুব খারাপ সময় গিয়েছিল, খুব মেন্টালি আপসেট ছিলেন, ডিস্ট্রেসড ছিলেন। কোন 2 বছর সেটা? ওই লেট 89 90s আমার একটা পারিবারিক সমস্যা হয়েছিল, আই গট ডিভোর্স। সো সেই সময়টা আমার মেন্টালি এত আমি আপসেট ছিলাম যে আমি কাজকর্ম করিনি সেই সময়টা। আমি আগেও বললাম না যে যে সময়টা আমি মেন্টালি আপসেট থেকে আমি ইউজুয়ালি চেষ্টা করি কাজকর্ম না করার, অ্যাভয়েড করার, কারণ আমি মনে করি আমি সেই সময়টা জাস্টিফাই করতে পারবো না। তবে একটা সময় সেটাকে মনে করেছি ইটস পার্ট অফ মাই লাইফ, আমার এটা পাওয়ার ছিল, এটা আমার কপালে ছিল বা আমার মানে আপনার এই পারিবারিক সমস্যাটা কপালে ছিল, হয়তো ছিল, মানে which I couldn't handle it. আপনি কখন অ্যানালাইজ করেছেন চুপচাপ বসে থেকে যে কেন এরকম হলো? আপনি যাকে খুব ছোট থেকে আমার নিজের ধারণা যেটা আমার ফার্স্ট ওয়াইফের ক্ষেত্রে আমার যেটা নিজের ধারণা হয়েছে সেটা হচ্ছে যে আমি কাউকে ব্লেম করছি না, বাট এটা আমার নিজের ধারণা দুজনে বিভের লট অফ ইম্যাচুরিটি ছিল আমাদের মধ্যে, আমাদের মধ্যে সেই ম্যাচুরিটি গেইন করেনি টু হ্যান্ডেল দি সিচুয়েশনস বা হ্যাভ টু হ্যান্ডেল দি অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং, মানে সবটা মিলেই আমরা দুজনে যথেষ্ট ছেলে মানুষ ছিলাম এবং সেই ছেলে মানুষের থেকে জিনিসটা ওয়ার্কআউট করেনি। এর বেশি আর কিছু বলার ইগোটা কি খুব বেশি ছিল? না, আমার মনে হয় না সেই জায়গাটা করে ইগো খুব একটা, অনেকে বলে থাকে যে ইগোটা ডমিনেট করেছে, সেরকম কিছু নয়। আমার নিজের ধারণা ইম্যাচুরিটি অনেক বেশি ছিল আমাদের দুজনের মধ্যে, এবং আমি সেইভাবে জিনিসটাকে দেখেছি বা দেখার চেষ্টা করেছি। সেকেন্ডটা লম্বা গল্প, এটা না বলাই ভালো, তবে এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। বাট হ্যাঁ, আমি একটা সময় নিজে ভীষণ সাফোকেটিং ফিল করেছি, সেখান থেকে আমার বেরিয়ে আসতে হয়েছে বোনের বাড়িতে। আমি সেই ক্ষেত্রেও কাউকে ব্লেম দিচ্ছি না, আমি আমাকেই ব্লেম দিই। আসলে আমার নিজের ধারণা যে আমার মতন একটা মানুষকে না হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট। মানে আমি নিজে যেরকম বলি যে আই ক্যানট বি এ গুড হাজব্যান্ড, আই ক্যানট বি এ গুড ফাদার, কারণ আমি ক্যানট বি আ গুড হাজব্যান্ড, ইউ ক্যানট বি আ গুড ফাদার। আমার মনে হয় আমার নিজের ধারণা, কারণ যে সময়গুলো দেওয়া দরকার, যে কমিটমেন্টগুলো রাখা দরকার, সেটা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে আমি ওরকমই একটা পাগলামি করে ফেলি যেখানে এইগুলো, সেখান থেকে নানা রকম সমস্যাগুলো অ্যারাইজ করে। সেটা কি যদি স্ত্রী খুব ডিমান্ডিং হয় কাছে পাওয়া? হয়তো আমি বলছি যে অর্পিতা আমাকে প্র্যাকটিক্যালি একটা বাচ্চার মতন হ্যান্ডেল করে, ও জানে যে এই মানুষটাকে এইভাবে আটকানো যাবে না। মানে ইটস ভেরি ডিফিকাল্ট, আমাকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, কারণ আমি এত বেশি আমার কাছে কাজের ইম্পর্টেন্সই, আমার কাছে আমার কমিটমেন্টের ইম্পর্টেন্সিটা এতটাই বেশি থাকে, যেখানে অন্যান্য জিনিসগুলো ভীষণ
তারা হয়তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাবে যেটা আমরা নেগলেক্ট করছি, কিন্তু তার নয়। তো এই যুক্তিতে তো আপনার রিলেশনশিপের প্রতিও তো আপনার একটা দায়িত্ববোধ আছে, সেখানেও তো আপনার যথেষ্ট কমিটমেন্ট থাকা দরকার। সবকিছু আপনার কাজের প্রতি রয়েছে, আপনার বন্ধু বান্ধব, ওই জায়গাটা একটু সমস্যা, মানে ওই জায়গাটাই বলছি না আমি। আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আমি ভেরি ব্যাড ফ্রেন্ড, মানে আমি আমার বন্ধুদের সময় দিই না। তারা আমার বাড়িতে এসে বসে থাকলে হয়তো আমি নিজেই সময় দিলাম যে আজকে অমুক দিন আয়, এটা কিন্তু আমার কাজটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে আমি সেটা, মানে আমার ফ্যামিলিগতভাবে আমার সেটা তো একজন সুপারস্টারের সঙ্গে যখন কেউ যখন সম্পর্ক তৈরি করে সেটা না, জানেন তো, সেটা বন্ধু বান্ধব পারিপার্শ্বিক লোকরা মেনে নেয়, কারণ তাদের কাছে কিন্তু সেটা ফ্যামিলি মেনে নেওয়া বা স্ত্রী মেনে নেওয়াটা কিন্তু খুব কঠিন, মানে এটা আমি নিজে মনে করি এটা খুব শক্ত, এবং সেখান থেকে নানা রকম ইস্যুস তৈরি হয়। সেই ইস্যুসগুলোর থেকে একটা জায়গায় আগুন লেগে যায়। আপনার এই প্রথম দুটো সম্পর্কের ক্ষেত্রে কি সেটাই হয়েছে? প্রথমটা আমি মনে করি না এরকম জাতীয় কিছু হয়েছে। প্রথমটা ইজ জাস্ট ম্যাচুরিটি। আমার নিজের ধারণা এটা ভীষণভাবেই আমি ম্যাচিওর ছিলাম, আমিও ছিলাম, সামনের মানুষটাও খুব ম্যাচিওর ছিল, সেই জন্য জিনিসটা আমরা ধরে রাখতে পারি, টু বি ভেরি অনেস্ট। আদারওয়াইজ একটা কথা জিজ্ঞেস করি, দেবশ্রীর সঙ্গে তো আপনার দেখা হয় সোশ্যালি খুব কম। যখন দেখা হয় খুব কম, আপনি কিভাবে রিঅ্যাক্ট করেন? বন্ধুর মতন, হাই হ্যালো আছে, হাই হ্যালো, হ্যাঁ, মানে দেয়ার ইজ নো ডার্থ অফ ইনসিভিলিটি। না, আমার দিক থেকে তো নেই, আমার দিক থেকে নেই, কারণ অনেক বছর হয়ে গেছে। সো লাইক আমি এটাকে সেইভাবে মনেই করেছি, চাইও না, করিও না। যে কারণে আমি বলেওছি একটা ইন্টারভিউতে যে যদি সেরকম ভালো কাজ আসে আমাদের, শি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, যে আমার কাজ করতেও তার সাথে কোনো আপত্তি নেই, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর প্রসেনজিৎ আমার কোনো আপত্তি নেই, মানে ইটস লং ওয়ে। এত বছরের একটা সম্পর্ক যে কোনো কারণে হোক না কেন ভেঙে গেল, ডু মিস হার? না, সেটা আমি মিস করি না, কারণ আমার মনে হয়েছে যে আমার ওই ভেঙে যাওয়ার পেছনে কিন্তু আমাকে আরেকটা অন্য দিক আমার খুলেছে, জানেন তো। মানে একটা সময় মানুষ যখন একলা হয়ে যায়, অ্যাবসলিউটলি অ্যালোন হয়ে যায়, তখন একটা কিছুকে আঁকড়ে ধরতে হয়। আমার সেই সময় সেই বয়সটাই কিন্তু আমার আঁকড়ে ধরার জায়গাটা ছিল আমার কাজ, মানে আমার কাছে কিন্তু অন্য কোনো কিছু আঁকড়ে ধরিনি। ওইটা কিন্তু আমাকে একটা অন্য ডাইমেনশন তৈরি করেছে। কোনো ব্যক্তিকে আঁকড়ে না ধরে আপনি প্রফেশনকে, অ্যাবসলিউটলি, এটা সবাই জানে যে এই মানুষটা যখনই কোনো সমস্যায় পড়ে কাজটাকে এত বেশি তখন আঁকড়ে ধরে, সেটা কিন্তু আমাকে সাকসেস পাওয়ার একটা বিরাট কাজ করবে। সেই জন্য আপনি কখনো মিস করেন না? সেই অর্থে আমি মিস করি না। কিন্তু আপনার কন্যাকে? হ্যাঁ, ওকে মিস করি, কিন্তু ওইটাও আমি আমার মানে কি বলবো, একরকমভাবে আমার কপাল হিসেবে মেনে নিয়েছি, কারণ ওটা আমি চেষ্টা করেছি জিনিসটাকে হ্যান্ডেল করার ডিফারেন্ট ওয়ে, বাট সেটা হয়নি, কারণ তার মা চান না যখন। তো আমি একটা জিনিসকে মানে আননেসেসারি বেটার করার চেষ্টা করিনি, মানে আননেসেসারি জিনিসকে নিয়ে একটা কি বলবো, একটা বিরাট একটা কিছু ঘটনা ঘটুক সেটা চাইনি। মেয়েকে দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ, দেখি, আমার মতন করে দেখি, নিজের মনে কথা বলতে ইচ্ছে করে তো? হ্যাঁ, করে, চেষ্টা করি, এখন পারি না এর মধ্যে আমার এখন যে ধরনের কমিটমেন্টসগুলো আছে, প্লাস আমি দেখেছি এখানে গেলে যে সমস্যাগুলো অ্যারাইজ করে বা যে টেনশনসগুলো অ্যারাইজ করে, সেটা ঠিক আমি এখন নিতে চাই না। বাবার মন তো এত অল্পে তো মানতেও চাই না। সেটা আমি অনেক চেষ্টা, এটা তো আপনার অনেক কষ্ট তো, অনেক চেষ্টা করেছে, কিন্তু দ্যাট ডিডন্ট ওয়ার্ক, সো লাইক ছেড়ে দিয়েছি। এখন আপনার শয়নে স্বপনে জাগরণে অর্পিতা ও আর আমার ছেলে বোম্বেতে। কিন্তু আপনি এই যে বললেন আপনাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট, এইটা কি আপনি যখন আপনার এই থার্ড রিলেশনশিপ, আপনার সম্পর্ক যখন আপনার স্ত্রী হিসেবে অর্পিতা এলো, তখন কি আপনি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করলেন? হয়তো কিছুটা রেকটিফাই করেছি, কিন্তু আমি বলবো না যে আমি ভীষণ 100% রেকটিফাই করেছি নিজেকে, কারণ আমি মানুষটা নিজেকে রেকটিফাই করতে পারবো না। কারণ আমি যদি মনে করি যে আমি এটা রেকটিফাই করে আমি একটা খুব যা একটা স্বামীর করা দরকার সেই সময় সেরমভাবে নিজেকে বাঁধা, সেরমভাবে একটা সানডে অফ করা, ফ্যামিলি নিয়ে একটা বাইরে বেরিয়ে চলে যাওয়া, এইটা আমি পারবো না। মানে সেটা কিন্তু ও খুব সুন্দর করে বুঝে গেছে, মানে ফ্রম দ্য ফার্স্ট ডে শি টুক ইট লাইক একটা চ্যালেঞ্জ। আমি কিন্তু ওকে পরিষ্কার বলেছি, আমি চেষ্টা করবো, হয়তো আমি মানে আমার ভেতর থেকে হয়তো সেই চেষ্টাটা থাকে বা থাকবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি গিয়ে যদি আমি ফেল করি, তার পেছনে অন্য কোনো রিজন নেই। রিজনটা কিন্তু আমার এই কাজের কমিটমেন্ট, আমার দায়িত্ব, আমি মনে করি যে একটা জায়গায় যদি আমি একটা দিন মিস করি, যেন আজকে ধরুন যে শুটিংটা আমি করছি বা করবো, আমি না করলেও পারতাম, আই এম নট ফিলিং ওয়েল, কিন্তু আমি জানি যে আজকে একটা কাজ আমি না করি, সেইটা পরে করতে গেলে তার যে সমস্যাটা হবে সেটা বিরাট, সেটা প্রডিউসারের দিক থেকে, ফিনান্সিয়াল। আমার এইগুলো ভাবতে এমন হয় যে ওইটাই আমাকে বেশি ডমিনেট করে। দেখুন, আপনার প্রথম স্ত্রী অভিনেত্রী,
আপনার তৃতীয় স্ত্রী অভিনেত্রী, হ্যাঁ, না, তাদেরকে ও ঠিক অভিনেত্রী হিসেবে আমি ওকে কাউন্ট করি না, ও কিন্তু মোর হাউস ওয়াইফ এখন হয়েছে আপনাকে বিয়ের পরে। কিন্তু ওর এগিয়ে অভিনেত্রী হ্যাংওভার বা ওই ব্যাপারটা ওটা নেই, নেই। কখনোই নেই। ও বুঝে গেছে যে এই মানুষটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই মানুষটাকে কিভাবে ছাড় দিতে হয়, ওর যে ওর মানে এক্সপেকটেশনসগুলোকে ও কীভাবে ওর মতন করে সেগুলোকে হ্যান্ডেল করে নেয়। তারপরে ধরুন আমি এরকম বলছি, আমি যখন বুদ্ধদেব বাবুর ছবি করেছি তখন শি ওয়াজ প্রেগনেন্ট, আমি তখন আই ওয়াজ লিটল ওয়ারিড, মানে ও একলা ছিল। এমনও দিন গেছে যে ও অসুস্থ হয়েছে, যখন আমাকে ফোন করেছে আমি পরে জেনেছি অন্য কারোর কাছ থেকে। আই সেড তুমি আমি জানাও নি কেন, বলো তুমি একটা ভালো ছবি করছো, ইউ লেফট এভরিথিং বিকজ অফ দিস ফিল্ম। আর সেখানে আমি যদি এটা বলি, তুমি তো ডাক্তার নও, তুমি তো কিছু করতে পারবে না, অ্যাড করতে পারবে না, তুমি যেটা করতে পারবে তোমার কাজ যেটা করতে গেছো, যেটা সব কিছু ছেড়ে তুমি 1 মাসের জন্য ওরা কাজ করতে গেছো, সেটা তোমাকে এফেক্ট করবে। তো হি আন্ডারস্ট্যান্ডস অল দিস, ইউনো, এই যে ছোট 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 জিনিস, এইগুলো কিছু ইম্পর্টেন্ট ফর আমাদের মতন লোকের। হ্যাঁ, মানে যে অর্পিতার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অর্পিতা, আমি অভিনেত্রী, আমি অভিনয় জীবন শুরু করেছি, সেই সূত্রে আমার সঙ্গে প্রসেনজিতের পরিচয় থেকেও বড় হয়ে উঠেছে কি যে আমি প্রসেনজিতের স্ত্রী হিসেবে আমার পরিচয়টাকে আমি দিয়ে রাখবো, আমি নিয়ে রাখবো, এবং এটা এই মানুষটাকেও আমি, মানুষটা এবং তার ফ্যামিলিটাকে, যে তার যে সারাউন্ডিংস, এটাকে ঠিক করে রাখবো। এটা ওর কাছে আমার মনে হয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে। মানে এই আমি যেন আমাকে যদি ও হয়তো আমাকে 4টে কথা বলে, কিন্তু আমার সম্পর্কে যদি কেউ কোনো কথা বলে, শি বাউন্স, রিয়াক্টস ইন এ ভেরি ব্যাড ওয়ে। মানে আমি হয়তো অতটা রিয়াক্ট করি না, এবার ছেড়ে দাও না, ও মানুষে বলে, সে ইমিডিয়েট রিয়াক্ট করবে, মানে কোনো না। কিন্তু এটা কি অর্পিতার নিজের দিক থেকে এসছে, নাকি প্রসেনজিৎ অর্পিতাকে এটাকে বাধ্য করেছে? এটা কি না, এটা ওর দিক থেকেই এসছে। মানে ধরুন ওর ফ্যামিলির সাথে অনেক সময় ঝগড়া করেছে আমাকে নিয়ে, মানে আমার ওই সমস্ত নেচারে নেই, যে যার মতন থাকুক, আচ্ছা ঠিক আছে, তারা পছন্দ করছে না, মানে আই ডোন্ট গো ইন ডিপ ইনটু অল দিস। ও কিন্তু সেটা খুব পার্সোনাল লেভেলে নেয়, এবং সেখানে ও ফাইট ব্যাক করার চেষ্টা করে, এখানে সেখানে ও এটাকে কি বলবো, মানে শি ওয়ান্টস টু সি দি এন্ড অফ দ্যাট, লাইক ও ওরকমভাবে নিয়ে নেয়, ও ভীষণ পার্সোনাল লেভেল নিয়ে নেয়। আমি হয়তো অনেকটা রিল্যাক্স এই অর্থে, সেভাবে বলি ছেড়ে দাও। বিয়ের শর্ত ছিল না যে এইভাবে তোমাকে জীবনটা কাটাতে হবে? একদমই না। ইনফ্যাক্ট কোনো রকম শর্তই দেওয়া নেই, কিন্তু আমার নিজের ওকে ধারণা যে ও কখনোই ফিল্মে অ্যাক্টিং করা বা এটা করতে চায়নি। হ্যাঁ, ও যেটা চায়, একটু পছন্দ করে, সেটা গান গাইতে খুব ভালো পছন্দ করে, খুব ভালো গান গায়ও। সেটাও আমি যখন বলেছি যে তুমি ক্যাসেট করো, রেকর্ড করো, সি সেড নো, আমার তো এটা প্রফেশন, আমি যদি আজকে রেকর্ড করবো, আমি কালকে রেকর্ড করবো, আমার রেকর্ড হিট করে গেলে আমার মনে হয় আমি এটাই করি, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। হ্যাঁ, গানটাও শখ, ও আমার সঙ্গে অনুষ্ঠানে যায়, গান গাইলো। এই জন্য যে প্রসেনজিৎ অর্পিতারা যে ট্রুপটা তৈরি করেছে, সেইটা কি ওর ইন্টারেস্টটাকে কেটার করার জন্য? কিছুটা, কেন ও গানটা পছন্দ করে, গান বাজনা, ধরুন আমার কোম্পানিতেও যেসব ইভেন্টসগুলো হয় সেগুলোতে ও প্রচণ্ডভাবে ইনভলভ থাকে, কারণ ওই মিউজিক্যাল জিনিসগুলোতে ভীষণভাবে ওই একটা জায়গায় ওর একটা ভালো লাগার জায়গা আছে, তো সেটাও পুরো এনজয় করে। প্রসেনজিৎ, আমার যেটা মনে হয়, আপনার সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে, বা আপনার সম্বন্ধে যা জানি, যতটা জেনেছি, আপনি খুবই ইন্ট্রোভার্ট। হ্যাঁ, বেসিক্যালি মানে আমার খুব একটা ভালো, মানে ইন্ট্রোভার্ট বলতে, ইন্ট্রোভার্টটাকে অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে, অনেকে ভাবে যে আমি খুব নাকুচু, আমি খুব গম্ভীর, আমি খুব রাগী, তা নয়। আসলে আমি বেসিক্যালি পার্সোনালি আমি খুব ইন্ট্রোভার্ট, এবং সেটা আমি খুব কম মানুষ আছে যাদের কাছে আমি নিজেকে ওপেন করতে পারি, এবারে খুবই কম। সেটা সেই খুব কম মানুষগুলো কারা? সেটা আমার 2-3 জন বন্ধু বান্ধব আছে, আদারওয়াইজ। আর সেটার থেকে ইন্ট্রোভার্টটা যেরকম হয়েছে, তার সঙ্গে এখন যেটা হয়ে গেছে আমার প্রফেশনালি বলতে আমার টালিগঞ্জে যে এমনই একটা রেসপেক্ট, এমন একটা ভালোবাসা, এমনই একটা স্নেহ, সব মিলিয়ে আমার একটা এমন জায়গা তৈরি হয়ে গেছে আমার কাজের জায়গায়। সেটা ডিরেক্টর, আর্টিস্ট, আমার যারা সঙ্গে কাজ করেন, তারা একটা রেসপেক্টের জায়গা থেকে, নাও আই হ্যাভ টু ক্যারি দ্যাট, আমার আমি যদি মনেও করি যে চট করে এটা ইয়ার্কি মারবো, আমি জানি এটা আমার থেকে এত ছোট, ওরা আমাকে এত রেসপেক্ট করবে, সেই জায়গাটা থেকে। কিন্তু আমি বেসিক্যালি একটা ইন্ট্রোভার্ট চরিত্র, আমি নিশ্চয়ই ইন্ট্রোভার্ট। কিন্তু সেই সঙ্গে আপনি কি লোনারও? আপনি কি একাকিত্বে ভোগেন না? না, আমি একাকিত্বে ভোগি না, কিন্তু আমি একা থাকতে খুব পছন্দ করি। মানে আমি একটা সময় আমার চাই, স্পেস চাই, যেখানে আমি নিজে একা থাকতে ভীষণভাবে পছন্দ করি। কারণ আমি মনে করি একা থাকার জন্য, জাস্ট আমি একা থাকার জন্য না, আমার একা থাকার সময়টাতে আমি অনেক কিছু নিজেকে তৈরি করতে পারি। কারণ আমার কাজের জায়গা এবং আমার কমিটমেন্টস, আমার ফ্যামিলি, আমার প্রফেশনালি, আমি এত ওভার প্রত্যেক দিন আপনি কিছুটা সময় নিজেকে একা বার করে রাখেন? প্রত্যেক দিন সত্যি কথা বলতে গিয়ে হয় না, হয়ে ওঠে না, চেষ্টা করলে হয় না, কিন্তু একটা সময় আমি বার করার চেষ্টা করি নিজের মতন করে, সেটা কাজের মাঝখানেই হোক, কাজ ছাড়াই হোক।
যেটার জন্য জাস্ট আমার নিজের একটা সময়, সেটা আমাকে অনেক কিছু ভাবায়, অনেক কিছু ভাবতে সাহায্য করে। আদারওয়াইজ নাহলে আমি যেভাবে আজ 20 বছর ধরে কাজ করে যাচ্ছি, নাহলে আমার নিজের একটা কী বলবো, একটা জায়গায় ভীষণভাবে আমি আটকা পড়ে যাবো, আমি একটা জায়গায় ভীষণভাবে বাঁধা পড়ে যাবো। ওই যে সময়টুকুতে আমাকে কিন্তু বোঝায় যে আমার কোন কোন জায়গাগুলো আমাকে ওপেন করতে হবে। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনার জীবনের কাজের ক্ষেত্রে আপনি খুব ক্যালকুলেট করে এগোন সবসময়, ওই যে ক্যালকুলেটটা করতে হয় না, অঙ্কটা করতে হয়, তার জন্য একটা তো সময় দরকার। আমি তো প্রায় এখন আমার সেই সময়টা রুটিন ওয়ার্কটা কি, প্রায় সকালে উঠতে হয়, একটু ওয়ার্কআউট করলাম, করেই আমাকে জানি 8টার মধ্যে স্টুডিও ঢুকতে হবে, স্টুডিওতে ঢুকলাম, মেকআপ করলাম, কাজ শুরু করে দিলাম, রাত্রির 10টা 11টা বাড়িতে এলাম, হয়তো একটু স্ত্রীর সাথে কথাবার্তা হলো তাও ডিনার টেবিলে, তারপর শুতে যাবো, আবার পরের দিন সকালে ওঠা, মানে এইটা আমার একটা একদম কন্টিনিউ। তার মধ্যে এখন আমার কোম্পানির কিছু কাজকর্ম আছে, সেটা আমরা করতে রাত্রির 1টা 1:30 অবধি আমাকে অফিসে করতে হয়। কোনো সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুতার ক্ষেত্রে কার সঙ্গে সম্পর্ক তৈরি করব না করব, সেটাও কি আপনি এরকমভাবে ভেবে চিন্তে পা ফেলে চলেন? হয়তো সবসময় নয়, হয়তো এটা এই একটা জিনিস সবসময় করা যায় না, কারণ মানে আমরা কেউ কখনো দেখিনি প্রসেনজিৎ খুব হই হুল্লোড় করছে বা বিশাল একটা গ্যাদারিংয়ে একটা মাতিয়ে রেখে দিয়েছে, যেগুলো আমরা সিনেমাতে দেখি, যে চরিত্রগুলো আপনি করেন, ব্যক্তিগত জীবনে সেরকম দেখিনি আমরা। না আমি করি না, মানে আমি ইউজুয়ালি ওরা পার্টি অ্যাভয়েড করি, পার্টি পছন্দ করি না, গেলেও হয়তো খুব অল্প সময়ের জন্য যাই। হ্যাঁ, সেটা কিছুটা ভাবতে পারেন, সেটা হয়তো কিছুটা ভাবতে পারেন যে আমি মেশাটা পছন্দ করি তা না, আমি বাড়িতে বসে মাটিতে আমার কার্পেটে বসে সবার সাথে আড্ডা মারতে পারি, কিন্তু আমি যখনই একটা কোনো জায়গায় যাই, সেটা পাবলিক জায়গায় যাই, পার্টি হোক, আমার কোথায় যেন মনে হয় যে আমি সেটা এখন থেকে না, মানে আমি ছোটো ছিলাম, মানে যে সময়টা লোকে পার্টি এনজয় করতো, সারা রাত্রি ধরে পার্টি করতো, আমার কিন্তু একটা অভ্যেস হয়েছে পার্টিতে ঢোকা, যারা ইম্পর্টেন্ট লোক তাদের সবাই হাই হ্যালো করা, মানে একটা দিক থেকে ঢুকার একটা দিক থেকে বেরিয়ে যাওয়া, এটা আমি ছোটোর থেকে এখনও অবধি সেটা মেনটেন করি। মানে এটা না যে আমি কাউকে ডিসরেসপেক্ট করছি, কিন্তু আমি মনে করি যে এটাতে আমার কোথাও একটা রেসপেক্ট বাড়ছে, আমার রেসপেক্টটা বাড়ে। আচ্ছা, আমি নিজের জায়গাটা আমি দেখেছি এখানে, যে তখন লোকে ভাবে যে তুমি এসো প্লিজ, এই জিনিসটা বলার, নাহলে I become like any other. ওতে হয় কি কেউ আপনাকে will not take you for granted, যে হয়তো প্রসেনজিৎ আসবে আমার কাছে, আমি সেটা মানে আমি পার্সোনালি এটা করা পছন্দ করি না, মানে আমি সামা মনে করি যে ওইটাও আমার একটা ব্র্যান্ডের ইম্পর্টেন্ট জায়গা, যে এটা তো একটা খিদের মতো, মানে আমি যদি সব জায়গায় সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকি, তাহলে তো লোকের খিদেটা বাড়বে না। আমি যে কারণে বিদেশে আমি এত বছর ধরে এত ডাক পেয়েছি, এত লোকে আমাকে বলেছে যাওয়ার জন্য, আমি অ্যাভয়েড করেছি, কারণ আমি মনে হচ্ছে খাইটা বাড়াতে থাকি, মানুষের খিদে যত বাড়ে না, তখন when it comes তো লোকে সেটাকে, এর জন্যে কি ভুল বোঝাবুঝির একটা অবকাশ থেকে যায় না? একদমই না, কারণ যারা আমার একেবারে ছোটোবেলার বন্ধু বান্ধব, তাদের বাড়িতে গিয়ে তাদের বউয়ের হাতে রান্না খাই, মাটিতে বসে খাই, সেইটা কিন্তু আমার একটা আলাদা লাইফ। বাট আমি যখন বলছি না, যখন একটা কোনো খুব সোশ্যাল বা কোনো একটা, তখন আপনি ভুলতে পারেন না, কখনো আপনি ভুলতে পারেন না, তখন আমি ওই জায়গাটাকে আমি মেইনটেইন করার চেষ্টা করি, সব সময় একটা ব্যাক অফ ইওর মাইন্ড থাকে যে আমি প্রসেনজিৎ। আমি চাইবো না কখনোই যে কোনো লোক, যে লোকটা আমার সঙ্গে হাই হ্যালো করে, ড্রিঙ্ক করার পর আমার কাঁধে হাত রেখে কথা বলে, এটাই পছন্দ করবো না। ওই জায়গাটা যাতে আমি না দিই তাকে সুযোগটা, সেই জন্য নিজেকেই, তার জন্য আমি নিজেকে সরিয়ে রাখি, কারণ সেটা আমি নিতে পারবো না। এটা একটা কিন্তু বড় শিক্ষা প্রত্যেকের, মানে যারা সমাজে বা যে কোনো প্রফেশনে এইরকম জায়গায়, দোষটা তো তার নয়। আজকে ধরুন সে আবেগে একটু, সে হয়তো আমাকে সত্যি রেসপেক্ট দিয়ে কথা বলে, তখন সেই আবেগটাতে সে যদি কাঁধে হাত দেয়, তখন সেটা আমি নিতে পারবো, তার চেয়ে সেই জায়গাটার থেকে নিজেকে অ্যাভয়েড করা বেটার, সেখান থেকে সরে থাকা ভালো। প্রসেনজিৎকে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জানার জন্য বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি পাক্কা ব্রাহ্মণ, কিন্তু পৈতে রাখেন, কোমরে সবসময় থাকে, মানে পৈতে ছাড়া আমি থাকলে আমার নিজেরই ভীষণ অস্বস্তি লাগে, এটাকে মানে মনে হয় যে আমি একটা গড ফিয়ারিং। সেটা তো এটা একটা আমাদের পুজো না করে, মানে পুজো বলতে আমি বলছি না, আমি প্রচণ্ড অনেক সময় নিয়ে পুজো করি, কিন্তু হ্যাঁ, ঠাকুর, আমার মা, এদেরকে পুজো না করে আমি বেরোই না, বা আমার অস্বস্তি লাগে, মানে এখন এমন হয়ে গেছে ওটা না করলে মনে হয় যে কি এটা করলাম না। আর পৈতেটা থাকে, মানে পৈতে না রাখলে আমার নিজের মনে কোনো একটা স্ট্রেংথ আমি হারাচ্ছি, এটা আমি খুব ইয়েভাবে রাখি। আমাকে আমি এখানে রাখতে পারি না, যেরকমভাবে রাখা হয় বা রাখা হচ্ছে, সেটা আমার একটা ছবিতে একটা চরিত্র থাকে, ওটা কোমরের লাগিয়ে রেখে দিয়েছি। পৈতেটা আপনাকে একটা কনফিডেন্স, একটা কনফিডেন্স, অ্যাবসলিউটলি আমার কনফিডেন্স, আমার স্ট্রেংথের একটা ভীষণ জায়গা। কিন্তু আপনি এই যে পুজো আছে যখন করেন, যে গড ফিয়ারিং যে ব্যাপারটা আপনার ভেতরে আছে, আপনি যখন অন্যায় কাজগুলো করেন, তখন কি আপনাকে ইস্যু টেনে ধরে? আমি বলছি অন্যায় কাজ না, দেখুন আমি ইউজুয়ালি একটা জিনিস খুব বিশ্বাস করি, মানে আমি একটা জিনিস খুব পার্সোনালি বিশ্বাস করি,
প্রথমত কোনো মানুষ তো অন্যায় কাজটা বুঝে করে না। সেকেন্ডলি আমি যদি মনে করি যে এই কাজটা আমি অন্যায় করে ফেলেছি বা এটা লোকে বলছে আমি এটা অন্যায় করেছি, তখন রিপেন্ট করি না। আমি যেটা করার চেষ্টা করি যে আই আস্ক মাইসেলফ গো অন আস্কিং মাইসেলফ। সেখানে যদি আমি মনে করি এন্ড অফ দ্য ডে আই গেট দি আনসার যে না ইয়েস ইউ হ্যাভ ডান রং, তাহলে আই ট্রাই টু যদি কারোর সঙ্গে অন্যায় করতে গিয়ে আই ক্যান গো অ্যান্ড সে সরি টু হিম। যদি আমি কোনো দেখি না এটা যারা অন্য কারোর ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি, সেটাকে কভার আপ করার চেষ্টা করি। কিন্তু যদি মনে করি যে এই জায়গাটায় যেটা যাই লোকে বলছে বাট আমি এখানটা রাইট, মানে আমার কনসিয়াসনেস থেকে এখানে মনে হচ্ছে সেখানে নো কম্প্রোমাইজ, আর সেটা আমি আনসারেবল টু মাইসেলফ, মাই কনসিয়াস অ্যান্ড আমার ঈশ্বর। কোনটা বেশি হয়, অজ্ঞানত অন্যায় না জ্ঞানত অন্যায়? না, আবার অজ্ঞানত অন্যায় হয়তো হয়েছে, সেটা কেউ বলতে পারে না যে কারো অজ্ঞানত অন্যায় হয় না, কিন্তু জ্ঞানত অন্যায় বা ক্ষতি আমি জীবনে কারোর খুব কম করেছি। সেই জন্য কিন্তু ভগবান আমাকে এত বছর ধরে নানা রকম সমস্যার থেকেও এসে মাথার উপর হাতটা রাখে, কারণ আমি জ্ঞানত অবস্থায় পৃথিবীর কোনো মানুষকে ক্ষতি করিনি, মানে করতে চাইও না, করিও না, বা করার চেষ্টা করি না, বরং চেষ্টা করি যে মানুষের একটু হলেও আমার দ্বারা যদি কারো সাহায্য একটু ভালো হয়, চেষ্টা করি না। কারণ আমি নিজে এত কষ্টের মধ্যে দিয়ে গেছি, এত কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি, আমি মনে করি যে প্রত্যেক মানুষকে যদি আমার দ্বারা যদি তার একটু সাপোর্ট হয়, একটু তার কোনো উপকার হয়, সেটা আমাদের টেকনিশিয়ানস হোক, আর্টিস্ট হোক, আমার যারা আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে তাদেরকে চেষ্টা করি, মানে আমি আমার নিজের ক্ষতি করেও গিয়ে লোকের ভালো করার চেষ্টা করি, এবার সেটা সম্পূর্ণ তো আর হয়ে ওঠে না সবটা না। কিন্তু এখন যে চেষ্টাটা আপনি করছেন এবং যেটা হয়তো খুব শিগগিরই আপনাকে একজন সফল অভিনেতার স্তর থেকে সফল ব্যবসায়ী স্তরে উন্নীত করবে। আমি ব্যবসার দিক থেকে খুব কাঁচা, প্রথম কথা বলি, আর ভীষণ কাঁচা, মানে ব্যবসাটা একদম ভালো বুঝি না এক কথা। আজকাল তো ব্যবসা বোঝার জন্য তো প্রফেশনাল লোক, তাই জন্য প্রফেশনাল লোকদেরকে নিয়ে আমি একটা নিশ্চয়ই ব্যবসা করার কথা ভাবছি। কারণ একটা জিনিস ঠিক যে রাজত্বটায় আমি এতদিন রাজত্ব করে এসেছি, তো আমাকে আর একটা রাজত্ব তৈরি করতে হবে। কারণ আমি যখন নিজেকে সুইচ অফ করবো, আমি কিন্তু পারবো না মেনে নিতে যে আমি একটা মানে আমার কোনো কী বলবো প্ল্যাটফর্ম নেই। তো আমার নিজের একটা প্ল্যাটফর্ম আমাকে তৈরি করতে হবে, আর সেটা যেভাবে হোক করতে হবে। তো তার জন্য একটা বিরাট প্রচেষ্টা, যেটা একটু আগে আমি বললাম আপনাকে, যে সেখানে আমার থেকে আমার নিজের ধারণা অর্পিতা, আমার স্ত্রী, যদিও বা তার বয়স অনেক কম, ছোট, কিন্তু ও অনেক ব্যবসায়িক বুদ্ধি বেশি, এবং না ওর মধ্যে একটা যেটা আছে প্লাস পয়েন্ট, মানে আমার প্রবলেমটা হচ্ছে কি, ধরুন আজকে আমার কাছে যদি এসে কেউ বলে যে বুম্বাদা এইটা আছে বাজেট, আমি বাজেটটা তো খুব ভালো করে দেখবো না, এগুলো ঠিক আছে। ও কিন্তু কারণ আমার অভ্যেসটা হয়ে গেছে তো এরকমভাবে নিজেকে ডিট করে, কারণ আমি তো খুঁটিয়ে ওই জিনিসগুলো কখনো দেখিনি, বা আমার দেখতেও খারাপ লাগে, না ঠিক আছে দিয়েছে যখন ঠিকই দিয়েছে চল কর, ও কিন্তু সেটা ছাড়বে না। ও মানে যেরকম একটা হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দি সামনে দাঁড়িয়ে আছেন এরা বলতে পারবেন, আমি পারবোই না, আমি হয়তো বলবো আচ্ছা ঠিক আছে করো ঠিক আছে ওকে। আচ্ছা, এখানে শুটিং করতে গিয়ে আমার ডিরেক্টর এসে বললো যে এখানে আমার 300 লোকের দরকার ছিল, 30টা লোকের দরকার ছিল, কিন্তু আমি না 70টা লোক আরো বাড়িয়ে দিয়েছি। ভালো করেছিস ছবির জন্য, কিন্তু ওখানে ওরা আনসারেবল, ও এত জিজ্ঞেস করে। তো এনিওয়ে মানে আমার যে মানে এই যে প্রসেনজিতের ভেতরে যে ব্যবসায়িক যে অ্যাকুইপমেন্টটা আছে, বা যেখানে প্রসেনজিৎ ফ্লারিশ করতে চাইছে, মানে যতক্ষণ পর্যন্ত আপনি হিরো আছেন, তারপরে আপনার পরবর্তী জীবন যেটা শুরু হবে, সেটা কি অর্পিতা না এলে আপনি করতে পারতেন? হয়তো করতাম, কিন্তু সেটা ডিফিকাল্ট হতো। মানে এই মুহূর্তে যেরকম আমি একটা কনফিডেন্স আমার একটা আছে যে আমি না থাকি, আমি ছিলাম না, প্রায় 1 মাস বাইরে ছিলাম, কিন্তু আমার কাজকর্মগুলো ঠিকঠাক মতন নিজের ইয়েতে বেরিয়েছে। কারণ আফটার অল এন্ড অফ দ্য ডে যতই আপনি দেখুন, যাদেরকেই রাখুন তারা ভেরি এফিসিয়েন্ট, তারা ভেরি গুড, বাট একটা নিজের কাউকে তো ওখানে ইউ হ্যাভ টু হ্যাভ সামওয়ান যে সেটাকে ডে টু ডে ক্যারি ফরওয়ার্ড করবে। মানে প্রসেনজিতের জীবনের রিয়েল সাহারা ইজ অর্পিতা। হ্যাঁ, এই মুহূর্তে তো বলাই তাই যায়, এবং না শি হ্যাজ টেকেন ইট ভেরি সিরিয়াসলি, যেটা আমার ভালো লাগছে, যেটা ও জাস্ট অনেকে টাইম পাসের জন্য নয়, নো শি হ্যাজ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। আমি বরং ওকে একটু সাপোর্ট দিই, মানে শি ইজ টেকিং দ্য হোল থিং ফরওয়ার্ড। তাহলে আমরা কিভাবে আমরা দেখবো প্রসেনজিৎ সে আরো 5 বছর পরে খুব সিলেক্টেড ছবিতে অভিনয় করছে, যেগুলো তাকে ইন্টারন্যাশনাল? আমি আপনাকে বলি আমি কি দেখতে চাই, আই ওয়ান্ট টু বি আ বিজনেস ম্যান, অ্যাবসলিউটলি, যাকে বলে একদম কর্পোরেট বিগ গাই, দ্যাটস মাই ফিউচার। মানে অ্যাট দ্য সেম টাইম উইথ দি ক্রিয়েটিভ পিপল, নাথিং, আমি বিল্ডার হবো না। মানে আমার চেষ্টাটা কেন এটার জন্যে, কারণ আমরা সত্যি এত কষ্ট করেছি, যারা সার্টেন এরিয়া আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, টেলিভিশন বলুন, ফিল্মস বলুন, যেখানে যদি একটা স্ট্রং প্ল্যাটফর্ম আমি ক্রিয়েট করতে পারি, সেটা হয়তো উইথ দি হেল্প অফ XYZ, তাহলে কিন্তু আমাদের ফিউচার জেনারেশন, আমাদের যারা ক্রিয়েটিভরা আসবে, ডিরেক্টর আসবে, আমার আর্টিস্টরা আসবে, দে উইল হ্যাভ এ প্লেস, একটা জায়গা থাকবে যেখানে আই ক্যান গিভ দেম এ সাপোর্ট।
কারণ আমি তো বাংলা ইন্ডাস্ট্রির বাইরে কিছু ভাবিনি। আই গো অন ট্রাইং দ্য বেটারমেন্ট অফ দি বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি 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 এটুকুই আশা করতে পারি যে এবং প্রে করতে পারি যে প্রসেনজিৎ তার এই নতুন অবতার হিসেবে আমাদের সামনে উঠে আসবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।